So আমরা যেটা বলেছি সেটা হচ্ছে bailment is the delivery of goods from one person to another for some purpose upon a contract that they shall, when the purpose is accomplished, the goods shall be returned or otherwise disposed of according to the direction of the person delivering them. Okay. So there must be transfer of goods from one person to another as per the contract of sale of goods. The goods is defined as all kinds of movable property other than actionable claims and money. Okay, so we cannot actually transfer money because money is not considered as goods. There are two parties in bailment. We already have discussed. One is bailor and another one is bailee. We are just reviewing. Okay. Yeah. So bailor is a person who is delivering the goods, and bailee is a person to whom the goods are delivered. All right. Yes. So the process is actually bailment. How the goods are delivered from one person to another. This is bailment. And the person who is delivering is bailor, and to whom the goods are delivered is bailee. Yes, there are many examples of bailment, like delivery of clothes for stitching purpose. টেলরের দোকানে যখন কাপড় সেলাই করতে দেই আমরা একটা কাপড় দিয়ে আসি, প্লেন কাপড় দিয়ে আসি, আনস্টিচ কাপড় দিয়ে আসি, এবং এটাকে কেন দিয়ে আসি? স্টিচিং করে দেওয়ার জন্য দিয়ে আসি। তাহলে এটা হচ্ছে যখনই স্টিচিং হয়ে যায়, পারপাস ইজ ওভার, স্টিচিং হয়ে যায়, দ্য ড্রেস মাস্ট বি রিটার্নড টু দ্য বেইলর। এরপর হচ্ছে ডেলিভারি অফ গুডস ফর দ্য পারপাস অফ রিপেয়ার, লাইক ইফ আই ডেলিভার মাই কার to a workshop, to a garage. Okay, if the car is repaired, it shall be returned to the bailor. এই পারপাস অফ সেফ কাস্টডি, ব্যাংকের লকারে যদি কিছু রেখে দিয়ে আসো, এরপরে যখন তোমার পারপাস সার্ভ হয়ে যাবে, যখন এটা ফেরত নিয়ে আসতে দরকার হবে, তখন ইউ ক্যান গেট ইট ব্যাক। ডেলিভারিং এ ওয়াচ অর রেডিও ফর রিপেয়ার, কার কার এট এ পার্কিং স্ট্যান্ড। হ্যাঁ, পার্কিং স্ট্যান্ডের ব্যাপারে ইয়ে আছে, আমরা বলেছি যে এখানে কিছু কনফিউশন আছে, যে পার্কিং স্ট্যান্ডে যিনি কিপার আছেন, ওনাকে বা অ্যাটেন্ডেন্ট আছেন, ওনার সাথে কথা বলে যদি আমরা ওনার কাছে এটা পার্কিং করি, এবং উনি যদি এটা রেসপন্সিবিলিটি নেন যে ওনার কাছে আমি এটা সেফে রাখলাম এবং এরপরে আমরা আবার ফেরত নিয়ে যাব, তাহলে এটা বেলমেন্ট হবে। কিন্তু ওনার সাথে যদি এই ধরনের কোনো কথাবার্তা না হয় যে আমি এটা আপনার এখানে রাখলাম এবং আপনার কাছ থেকেই আবার ফেরত নিয়ে যাব, এই ধরনের কোনো কথা যদি না হয়, তাহলে ইন জেনারেল যে পার্কিং লটগুলো আছে সেখানে যদিও অ্যাটেন্ডেন্ট থাকে, সেখানের জন্য যদিও আমরা অনেক সময় কি করি যে একটা টিকিট কাটি, টিকিট কেটে আমাদের কার অথবা স্কুটার এগুলোকে প্লেস করি ওখানে এবং এরপরে আবার নিয়ে আসি, ওটা কিন্তু অনেক সময় বেলমেন্ট হয় না। ওটা যেটা হয় সেটা হচ্ছে লাইসেন্সিং হয়। লাইসেন্সিং কি? লাইসেন্সিং হচ্ছে যে ওই জায়গাটা যেখানে আমরা গাড়িটা রাখলাম, সেই জায়গাটা আমরা ব্যবহার করার পারমিশন পাই ওই টোকেন, যে মানিটা আমরা দেই এবং যে টিকিটটা আমরা নেই সেটার বিনিময়ে। তাহলে ওটা মূলত মানে পারমিশন টু ইউজ দ্য লট, পার্কিং লট। হ্যাঁ, এটা it does not mean that the attendant has taken the responsibility of your property. ঠিক আছে? সো এটা যদি আমরা অ্যাসিওর না করি, হ্যাঁ, এটা যদি আমরা আগে থেকে মেক শিওর না করি যে হ্যাঁ আমার এটা বেলমেন্ট, তাহলে কিন্তু যদি এটা ইফ ইট ইজ থেফট অর স্টলেন, তাহলে দ্য অ্যাটেন্ডেন্ট উইল নট বি লায়াবল। ঠিক আছে? অ্যাটেন্ডেন্ট সিম্পলি বলবে যে নো, আই এম নট রেসপন্সিবল ফর ইয়োর কার, তোমার সাথে আমার এই ধরনের কোনো কথা হয়নি, তোমাকে আমি ওই জায়গাটা ইউজ করার পারমিশন দিয়েছি, এখন সেই জায়গাতে তুমি কি কার রেখেছো নাকি তুমি নিজে দাঁড়িয়েছিলা, এটা দ্যাট ওয়াজ নট মাই হেডেক। ঠিক আছে? দ্যাট ওয়াজ নট মাই পার্ট টু টেক কেয়ার। তাহলে এরকম যে বিষয়গুলো আছে এগুলো কনফার্ম করে নিতে হবে যে এটা কি লাইসেন্সিং হচ্ছে নাকি এটা বেলমেন্ট হচ্ছে। অলরাইট, এরপরে আমরা এখানে এসেনশিয়ালস এন্ড লিগাল রুলস অ্যাজ টু বেলমেন্ট এই জিনিসগুলো দেখেছিলাম। এটা তো অবশ্যই একটা কন্ট্রাক্ট ইন বিটুইন দ্য বেলর অ্যান্ড দ্য বেইলি। এরপর হচ্ছে ডেলিভারি অফ গুডস হচ্ছে এখানে, এবং গুডসের ক্ষেত্রে আমরা বলেছি ইট মাস্ট বি কি হতে হবে, যে মুভেবল গুডস হতে হবে। এটা ইট মাস্ট বি মুভেবল গুডস,
other than actionable claims and money. আর এখানে possession of the goods এটা চলে যাবে ইয়ার কাছে, বেইলির কাছে কিছুক্ষণের জন্য, এরপরে আবার এটা ফেরত আসবে। Must be delivered by the bailor to the bailee. Possession of the goods, not ownership of the goods. এরপর আছে ownership, no transfer of ownership. Delivery of goods for some purpose, কিছু পারপাস থাকতে হবে। কেন আমি রেখেছি এই কার্ডটা এখানে? The purpose must be clear. যদি পারপাস ক্লিয়ার না হয় তাহলে কিন্তু বেলমেন্ট হবে না। এই যে একটু আগে যেটা বললাম, তখন কিন্তু আবার লাইসেন্সিং হয়ে যেতে পারে। রিটার্ন অফ স্পেসিফিক গুডস, goods are delivered to the bailee with the condition that the same goods will be returned. Okay, same goods will be returned to the bailor after the accomplishment of purpose, and it must be movable goods. Deposit of money into bank cannot be considered as bailment because money is not goods. Okay, money is not considered as goods. এরপরে আমরা ক্লাসিফিকেশন অফ বেলমেন্ট দেখেছিলাম এখানে। অন দ্য বেসিস অফ বেনিফিট, এখানে তিন ভাগে ভাগ করা হচ্ছে বেলমেন্টকে। একটা হচ্ছে বেলমেন্ট ফর দ্য এক্সক্লুসিভ বেনিফিট অফ বেইলর, বেলমেন্ট ফর দ্য এক্সক্লুসিভ বেনিফিট অফ বেইলি, আর একটা হচ্ছে মিউচুয়াল বেনিফিট। কোনো কোনো বেলমেন্ট আছে যেখান থেকে অ্যাবসলিউটলি বেইলর বেনিফিটেড হয়, কোনো বেলমেন্ট আছে যেখানে অ্যাবসলিউটলি বেইলি বেনিফিটেড হয়, আবার কোনো বেলমেন্ট আছে যেগুলোতে কি হয়, উভয়ই বেনিফিটেড হয়। তাহলে বেইলর বেনিফিটেড হয় সেটার উদাহরণ কি? উদাহরণ হচ্ছে যেমন ব্যাংকের যে লকার আছে সেটা যদি ফ্রি অফ চার্জ হয়, তুমি সেখানে তোমার ভ্যালুয়েবলস গুলো রেখে দিয়ে আসলে সেফে, এবং পরে আবার নিয়ে আসলে, অথবা যে কোনো সেফ কাস্টডিতে, হ্যাঁ, তুমি তোমার কোনো একটা ধরো ফার্ম হাউসে, ফার্মে তুমি তোমার ঘোড়াটা রেখে দিয়ে আসলে, এক সপ্তাহ পরে গিয়ে নিয়ে আসলে এবং ওটার জন্য কেউ কোনো চার্জ করলো না, তাহলে দিস ইজ অ্যাবসলিউটলি বেনিফিট অফ বেইলর, যিনি ডেলিভারি দিচ্ছেন বেনিফিটটা তার। আর এক্সক্লুসিভ বেনিফিট অফ বেইলি, যেটা এক্সক্লুসিভ বেনিফিট অফ বেইলি, সেখানে হচ্ছে বোঝাই যাচ্ছে যে যার কাছে এটা ডেলিভারি দেওয়া হচ্ছে বেনিফিট হচ্ছে তার। তাহলে যেমন আমরা এক্সাম্পল দিয়েছি ক্লাসে, আমরা অনেক সময় একজনের কাছ থেকে, আমাদের বন্ধুদের কাছ থেকে, বান্ধবীর কাছ থেকে কলম নেই, বই নেই, খাতা নেই, তারপরে ইয়ে নেই, কি বলে এটাকে, অনেক সময় সিডি ধার করি নেই মিউজিক শোনার জন্য অথবা মুভি দেখার জন্য, অথবা ফাইল ট্রান্সফার করার জন্য পেন ড্রাইভ নেই। এরকম যে ঘটনাগুলো আছে এগুলোতে সবগুলোতে যে নিচ্ছে বেইলি সে বেনিফিটেড হয়, যে দিচ্ছে তার তেমন কোনো বেনিফিট, তার ভিজিবল কোনো বেনিফিট না। তাহলে এটাকে আমরা বলছি বেলমেন্ট এক্সক্লুসিভ ফর বেইলিস বেনিফিট। আর আরেকটা হচ্ছে বেলমেন্ট ফর মিউচুয়াল বেনিফিট। এই যে বলেছিলাম ছোটবেলায় সাইকেল ভাড়া নিয়ে চালাইছে কে, তাহলে সাইকেল ভাড়া নিয়ে চালানো মানে কি, মানে হচ্ছে যিনি তোমাকে সাইকেলটা দিলেন তিনি এটার এগেইনস্টে চার্জ করছেন, তুমি তাকে কি করছো, 1 ঘন্টা সাইকেল চালাচ্ছ তার সাইকেলটা, তুমি বেইলি, আর সে তোমাকে সাইকেল দিল ভাড়া, সে হচ্ছে বেইলর, তুমি তাকে কি করেছো, 20 টাকা 1 ঘন্টার জন্য চার্জ দিয়েছো, তাহলে সে কি করলো, এখানে একটা কিছুর বিনিময়ে তোমাকে সাইকেলটা দিল, তাহলে এখানে উভয়ই বেনিফিটেড হলো, তুমি সাইকেল চালিয়ে বেনিফিটেড হয়েছো, ঠিক আছে, আর যে তোমাকে সাইকেলটা দিয়েছে সে টাকা পেয়ে বেনিফিটেড হয়েছে। তাহলে এখানে বেলমেন্ট ফর মিউচুয়াল বেনিফিট, হ্যাঁ, মিউচুয়াল বেনিফিট অফ বোথ বেইলর এন্ড বেইলি। আবার কিছু আছে এখানে বেলমেন্টের কথা বলছে যে উইলিংনেস, অন দ্য বেসিস অফ উইলিংনেস, কিছু বেলমেন্ট আছে ভলান্টারি, এক্সপ্রেস কন্ট্রাক্ট বিটুইন দ্য পার্টিস, আর একটা হচ্ছে ইনভলান্টারি বেলমেন্ট, ঠিক আছে, কিছু আছে যে অ্যারাইজেস অ্যাজ পার দ্য অপারেশন অফ ল, অথবা এটা হচ্ছে যে এখানে অব্লিগেটরি, আর কিছু হচ্ছে নন অব্লিগেটরি। ওকে, কিছু হচ্ছে অব্লিগেটরি, কিছু হচ্ছে নন অব্লিগেটরি। এই সো এটা তো খুব বেশি ইয়ে না, কিন্তু এখানে যেটা আছে যে অন দ্য বেসিস অফ রিওয়ার্ডস গ্র্যাচুইটাস বেলমেন্ট, যেটা ওয়্যার neither the bailor nor the bailee does get any remuneration, এখানে does not হবে না, does হবে, আগে যেহেতু neither হয়েছে, neither nor does হবে, does get any remuneration, then it's gratuitous bailment. গ্র্যাচুইটাস বেলমেন্ট কি, যেখানে হচ্ছে বেইলর এবং বেইলি কেউই কোনো মনিটারি বেনিফিট পাবে না, ঠিক আছে, রিমুনারেশন পাবে না,
তাহলে এটাকে আমরা বলবো গ্র্যাচুইটাস বেলমেন্ট, অনেকটা এই যে ভলান্টারি বেলমেন্টের মতো, ঠিক আছে, যে ঐচ্ছিক এটা। আর একটা হচ্ছে নন গ্র্যাচুইটাস বেলমেন্ট, যেখানে আমরা বলছি যে এখানে রিমুনারেটিভ, এটা যে এই বেলমেন্ট ফর মিউচুয়াল বেনিফিট, যেটা এটা হচ্ছে নন গ্র্যাচুইটাস বেলমেন্ট। হ্যাঁ, এখানে আইদার দ্য বেলর অর দ্য বেইলি গেট রিমুনারেশন। রিমুনারেশন মানে কি? রিমুনারেশন মানে ফাইন্যান্সিয়াল বেনিফিট। সো দেন ইট ইজ known as নন গ্র্যাচুইটাস বেলমেন্ট। এই এরপরে আমরা এখানে দেখেছিলাম যে রাইটস অফ বেইলর এবং ডিউটিস অফ বেইলর। সো আমি ওই দিন একটা কথা বলেছিলাম যে একটা হচ্ছে আমরা যদি ডিউটিস গুলোর ব্যাপারে খুব সচেতন থাকি, আমরা যদি ডিউটিস গুলো জানি, তাহলে যেটা হচ্ছে বেইলরের ডিউটি ওটাই হচ্ছে বেইলির রাইট। বেইলি যে এখানে যেটা আছে বেইলি, তার যে রাইটস, এটা বেসিক্যালি বেইলরের যে ডিউটিস সেগুলা। সো আমরা যদি ডিউটিস এর ব্যাপারে সচেতন থাকি তাহলে রাইটস গুলো অটোমেটিক্যালি এনশিওরড হয়ে যায়। So we will particularly focus on duties of both bailor and bailee. তাহলে ডিউটির এখানে নাম্বার 1 ডিউটি বলছে যে অফ বেইলর, ডিউটি টু ডিসক্লোজ নন ডিফেক্টস। বেইলর যখন তোমাকে কোনো জিনিস ডেলিভারি দিচ্ছে, তখন সে যদি জানে যে এটার মধ্যে কোনো ডিফেকশন আছে, তাহলে সে অবশ্যই তোমাকে এটা যেন ইনফর্ম করে। যেমন তোমাকে কেউ একজন একটা প্যাকেট দিল, ধরো কুরিয়ার সার্ভিসে একজন একটা প্যাকেট পাঠাচ্ছে, এটাও এক ধরনের বেলমেন্ট হবে এখানে। তাহলে সেই প্যাকেটের মধ্যে আছে হলো ধরো কাচের বোতল, এই কাচের বোতলের ভেতরে আছে আবার সালফিউরিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড। তাহলে এখন কি হচ্ছে, তোমার যদি কোনোভাবে এটা আনকেয়ারলি এটাকে যদি হ্যান্ডেল করা হয়, if it is handled with মানে আনকেয়ারনেস, তাহলে কি হবে, এটা ভেঙে যাবে কাচের বোতল, ভেঙে ওখান থেকে সালফিউরিক অ্যাসিড বের হয়ে যাবে, কাগজের সংস্পর্শে আসলে আগুন ধরে যাবে। আগুন ধরে একটা প্যাকেটে আগুন ধরলে কি হয়ে যাবে, পুরো গাড়িতে আগুন লেগে যেতে পারে। তো তাহলে কি হচ্ছে, যেটার ভেতরে তোমার হ্যাজার্ডাস এলিমেন্ট আছে, তাহলে এই যে একটা বক্সের মধ্যে হ্যাজার্ডাস এলিমেন্ট আছে, ইট মাস্ট বি ডিসক্লোজড। যিনি ডেলিভারি দিচ্ছেন উনি বলতে হবে যে হ্যাজার্ডাস এলিমেন্টস ইনসাইড। তোমরা দেখবা কাচের জিনিস যেই প্যাকেটের মধ্যে আছে সেই প্যাকেটের উপরে লেখা আছে ফ্রেজাইল, একটা কথা আছে ফ্রেজাইল, হ্যান্ডেল উইথ কেয়ার। ঠিক আছে, যে এটার ভিতরে যা আছে তা ভেঙে যেতে পারে, সুতরাং এটাকে কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, এই কথাটা প্যাকেটের গায়ে লেখা থাকে। তার মানে কি, তার মানে হচ্ছে ভেতরে যেই জিনিসটা আছে সেটা ডিফেক্টিভ অথবা হ্যাজার্ডাস, এটা অবশ্যই ডিসক্লোজ করতে হবে। যদি ডিসক্লোজ না করে এবং সেটার কারণে যদি যে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয় এবং কেউ সাফার করে, তাকে অবশ্যই বেইলর কম্পেনসেট করতে হবে। ঠিক আছে, কম্পেনসেট করতে হবে, হি উইল হ্যাভ টু টেক দ্য রেসপন্সিবিলিটি অফ দিস। তোমাকে একটা সাইকেল ভাড়া দিল একজন, তুমি সাইকেল ভাড়া নিয়েছো চালানোর জন্য। এখন কি হলো, এখানে তোমার সাইকেলের ব্রেক নাই ধরো, ঠিক আছে, সাইকেল অনেক ভাড়ায় যে সাইকেলগুলো আছে এই সাইকেলগুলো অনেক সময় ডিফেক্টিভ থাকে। ঠিক আছে, দেখবা যে ঘাড়ের এখানে ইয়ে করা, এটাকে কি বলে, এটাকে ওয়েল্ডিং করা থাকে। এরপরে হচ্ছে তোমার অনেক সময় ব্রেকগুলো ঠিক মতো কাজ করে না। তো এরকম যদি হয় তাহলে যিনি এটা তোমাকে সাইকেল ভাড়া দিচ্ছেন, বেইলর, উনি অবশ্যই বলে দিতে হবে তোমাকে যে দেখো এটা কিন্তু ব্রেক ঠিক মতো কাজ করে না। তাহলে তুমি কি করবা, কেয়ারফুলি এটা ড্রাইভ করবা, তুমি খুব বেশি স্পিডে ড্রাইভ করবা না এটা। ঠিক আছে, এই তাহলে কি হচ্ছে যে তুমি শুধুমাত্র ব্রেকের উপরে ডিপেন্ডেন্ট থাকবা না, সাইকেলকে বাগে আনার জন্য আরো অনেক উপায় আছে, সেই উপায় তুমি করবা, অ্যাডপ্ট করবা, তাহলে ইউ উইল নট ফল ইন অ্যাক্সিডেন্ট। তাহলে কি হচ্ছে, এটা যদি বেইলর বলে দেয় তাহলে এই সতর্কতাটা বেইলি অবলম্বন করতে পারে, আর যদি না বলে দেয় তাহলে বেইলি কিন্তু সেটা করতে পারে না, এবং সেটার জন্য যদি সে কোনো ধরনের প্রবলেমে পড়ে তাহলে বেইলর উইল রিমেইন রেসপন্সিবল। তোমাদের বইয়ে ঘোড়ার এক্সাম্পল দেওয়া আছে, ঘোড়া, ঠিক আছে, ঘোড়ার এক্সাম্পল দেওয়া আছে, একটা ঘোড়া খুবই নটোরিয়াস, বলছে খুব লাফালাফি করে। তো তুমি বেইলর হিসেবে অবশ্যই যাকে দিচ্ছ ঘোড়াটা চালাতে, এটা গ্র্যাচুইটাস হোক নন গ্র্যাচুইটাস হোক, তুমি অবশ্যই তাকে এটা কি করে দিতে হবে, এই ফ্যাক্টটা ডিসক্লোজ করে দিতে হবে, বলতে হবে যে দেখো এই ঘোড়াটা কিন্তু খুব নটোরিয়াস ঘোড়া, এটা খুব লাফালাফি করে, তুমি এটাকে খুব কেয়ারফুলি কিন্তু হ্যান্ডেল করবা, আদারওয়াইজ তুমি এটার পিঠ থেকে পড়ে তুমি কিন্তু ইনজিওর্ড হতে পারো। ঠিক আছে, এই সে কথাগুলো বলে দিতে হবে, এটা হচ্ছে ডিউটি অফ বেইলর।
এরপরে বলছে ডিউটি টু বিয়ার এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্সেস ইন কেস অফ গ্র্যাচুইটাস বেলমেন্ট। যদি এটা গ্র্যাচুইটাস বেলমেন্ট হয়, যে আমি একজনকে একটা ঘোড়া এমনিতেই চড়তে দিয়েছি, অথবা আমি একজনকে একটা গাড়ি এমনিতেই চালাতে দিয়েছি, ঠিক আছে, আমার কারটা দিয়েছি একজনকে একদিনের জন্য চালাতে, সেটা চড়ছে, এমন সময় কি করলো যে কারের চাকা পাংচার হয়ে গেল, চাকা পাংচার হয়ে গেল। এখন সে কি করলো, এটা ওয়ার্কশপে নিয়ে গেল, ঠিক করালো, এতে করে তার 200 টাকা খরচ হলো রিপেয়ার করাতে। তাহলে এই 200 টাকা এটা কি বেইলি দেবে নাকি বেইলর দেবে? এই সো আমরা কনক্লুশনে পৌঁছেছিলাম, বা ল তাই বলছে, এটা হচ্ছে বেইলর দেবে, টাকাটা বেইলর দেবে। দিস ইজ দ্য ডিউটি অফ দ্য বেইলর টু বিয়ার এক্সট্রাঅর্ডিনারি এক্সপেন্সেস। কেন? কারণ হি ইজ দ্য ওনার অফ দ্য প্রপার্টি, সে হচ্ছে এই প্রপার্টির ওনার, যাকে সে চালাতে দিয়েছে তাকে তো এমনিতেই চালাতে দিয়েছে। এই তো এরপরে সে হয়তো আজকে একদিনের জন্য চালাইছে, আজকে একদিনে এটা পাংচার তো মালিকের হাতেও হইতে পারতো, বেইলরের হাতেও হইতে পারতো, বেইলির হাতে হয়েছে, বেইলি খরচ করেছে, বেইলিকে টাকাটা ফেরত দিয়ে দিতে হবে। এবং এরপরে এটার যে বেনিফিট, সেই বেনিফিটটা তো বেইলরই এনজয় করবে, এটা তো আর বেইলি এনজয় করবে না, ঠিক আছে। সো এটা তার যে পেমেন্টটা আছে এখানে, এটা তাকে দিয়ে দিতে হবে, এটা বেইলরের ডিউটি। আরেকটা হচ্ছে bear risk for losses. Bailor is to bear risk for losses or destruction of the thing bailed if the bailee had taken prudent care of the goods. বেইলি যদি প্রপার কেয়ার অফ দ্য গুডস নেয়, ঠিক আছে, রিজনেবল কেয়ার নেয়, নিজের নিজের জিনিসটা যেভাবে যত্ন নেওয়ার কথা ওইভাবে যত্ন নেয়, এমন অবস্থায় যদি এটা কোনো ধরনের ক্ষতির মধ্যে পড়ে, তাহলে কি করতে হবে, বেইলর এটার রেসপন্সিবিলিটি নেবে, এটা বেইলি নেবে না, ঠিক আছে। বেইলির পার্ট থেকে যদি কোনো ধরনের নেগলিজেন্স থাকে, ঠিক আছে, নেগলিজেন্স থাকে, যে তার পক্ষ থেকে কোনো ধরনের আনকেয়ারনেস ছিল, তো অবজ্ঞা ছিল, সে এটাকে কেয়ারলেসলি এক জায়গায় ফেলে রেখেছে, সেই অবস্থায় যদি এটা মানে কোনো ড্যামেজ হয় বা ইনজুরি হয়, তাহলে সেটার জন্য কিন্তু আবার বেইলি রেসপন্সিবল থাকবে, ওটার রিস্ক কিন্তু আবার বেইলর নেবে না, ঠিক আছে। যদি এটা প্রুফ করা যায় যে বেইলির পার্ট থেকে কোনো ধরনের কোনো নেগলিজেন্স ছিল না, এমন অবস্থায় যদি এটা চুরি হয়ে যায়, অথবা যেটাকে পিলফারেজ বলে, পিলফারেজ অথবা থেফট হয়ে যায়, অথবা এটা যদি কোনো ধরনের ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে যায়, থান্ডারিং বজ্রপাত হলো, ঠিক আছে, লাইটিনিং হলো, বিদ্যুৎ চমকালো, এরপরে সেটা নষ্ট হয়ে গেল থান্ডারিং হয়ে, এরকম ধরনের কেসগুলোতে বেইলরই রেসপন্সিবল থাকবে, রেসপন্সিবল না, তাকে এটা কম্পেনসেট করতে হবে, তার মানে তার লসটা সাফার করতে হবে, নিজেকে কি কম্পেনসেট করবে। ডিউটি টু ইন্ডেমনিফাই বেইলি, bailor has to indemnify bailey for any loss due to imperfect title in the goods belt. আমি যদি আরেকজনের একটা সাইকেল এনে তোমাকে চালাইতে দেই, ঠিক আছে, তুমি সাইকেল চালাচ্ছ, অমনিতেই গিয়ে যার সাইকেল তার হাতে ধরা পড়েছো, ঠিক আছে, সে বললো যে কি ব্যাপার, তুমি সাইকেল পাইছো কোথায়, তুমি বলছো এই সাইকেলটা আমাকে শরীফ স্যার দিছে, তো সে বলবে না, শরীফ স্যার তো এই সাইকেল তোমাকে দিতে পারে না, বিকজ দিস ইজ মাইন, আই এম দ্য ওনার অফ দিস সাইকেল, উনি কিভাবে তোমার কাছে এটা বেলমেন্ট করেন। তো তখন তোমার সাথে তার সাথে যদি কোনো ধরনের আন্ডারস্ট্যান্ডিং এ আসতে হয়, কোনো ধরনের মামলা মোকদ্দমা ঝামেলা হয়, সেই বিষয় সবগুলো থেকে আমি তোমাকে সেভ করতে হবে। কেন? কারণ আমি তো তোমাকে রং টাইটেল হ্যান্ড ওভার করেছি, ওই গুডসটা আমার ছিল না, ঠিক আছে, আরেকজনের গুডস আমি তোমাকে দিয়েছি, সো আই মাস্ট বি রেসপন্সিবল ফর দ্যাট। এই তাহলে এটা গেল একটা। আরেকটা হচ্ছে তোমার ডিউটি টু রিসিভ ব্যাক দ্য গুডস, গুডস যেটা দিয়েছো ওটা ফেরত নিতে হবে, ইট মাস্ট বি রিটার্নড, এটা বেলরের দায়িত্ব। তুমি একটা দোকানে, টেলর দোকানে কাপড় সেলাই করতে দিয়ে আসছো, ঠিক আছে, ওটা সে সেলাই করে নিয়ে বসে আছে, তুমি তাকে সার্ভিস চার্জও দিচ্ছ না, আর তোমার ড্রেসও ফেরত আনতেছো না, এটা উচিত না। তোমার উচিত হবে, তারও যেরকম কর্তব্য আছে যে রিটার্ন করে দেওয়া, তোমারও কর্তব্য আছে রিটার্ন নিয়ে আসা, ঠিক আছে। এরপরে এখানে বেইলির ডিউটি যেগুলো আছে, বেইলির ডিউটি হচ্ছে ডিউটি টু টেক রিজনেবল কেয়ার অফ গুডস, ডিউটি টু টেক রিজনেবল কেয়ার অফ গুডস।
তাহলে সেই রিজনেবল কেয়ার কিরকম? রিজনেবল কেয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে আমার কাছে থাকা একটা টাইটেল, সেটা আমি যেভাবে যত্ন নেই, আমার মোবাইল, আমার ল্যাপটপ, আমার ঘড়ি, ঠিক আছে, আমার ঘোড়া, আমার সাইকেল, আমার মোটরসাইকেল, আমার কার, যেভাবে করে আমি যত্ন নেই, আমার কাছে এরকম যদি কেউ রেখে দেয় তাহলে তার ওইটাও আমাকে ঠিক একইভাবে যত্ন নিতে হবে। ঠিক আছে, একইভাবে যত্ন নিতে হবে। আমারটা যেভাবে নেই তারটাও একইভাবে নিতে হবে। এটাকে বলে রিজনেবল কেয়ার। ঠিক আছে, রিজনেবল কেয়ারের অনেক সময় ডেফিনেশন খুঁজে পাওয়া যায় না। ঠিক আছে, রিজনেবল কেয়ার হচ্ছে এটাই যে আমি আমার জিনিসটাকে যেভাবে যত্ন নিতাম তার জিনিসটাকে ঠিক একইভাবে যত্ন নিতে হবে। এটা হচ্ছে রিজনেবল কেয়ার। তাহলে নাম্বার 2 যেটা, এটা হচ্ছে ডিউটি নট টু মেক আনঅথরাইজড ইউজ অফ গুডস। আমরা লাস্ট ক্লাসে মনে হয় এক্সাম্পল দিয়েছিলাম, ঘোড়ার এক্সাম্পল দিয়েছিলাম। আনঅথরাইজড ইউজ দুই ভাবে হতে পারে। একটা হচ্ছে ব্যক্তি পরিবর্তনের মাধ্যমে হতে পারে, আর আরেকটা হচ্ছে ট্র্যাক পরিবর্তনের মাধ্যমে হতে পারে। ঠিক আছে, তোমাকে যদি কেউ একটা গাড়ি দেয় এবং দিয়ে যদি বলে যে তুমি এই গাড়িটা শুধুমাত্র মুরাদপুর এলাকায় চালাবে, তুমি এটা নিয়েছো ধরো বদ্দারহাট থেকে, এবং সে তোমাকে বলেছে এটা ম্যাক্সিমাম লিমিট হচ্ছে মুরাদপুর, তুমি এটার এর বাইরে যাইতে পারবে না, তাহলে তুমি এই গাড়িটা মুরাদপুর এলাকার মধ্যেই চড়তে হবে। ঠিক আছে, তুমি এটা নিয়ে চকবাজার যাইতে পারবে না। যদি যাও তাহলে সেটা হবে আনঅথরাইজড ইউজ, এই নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে বলছে যে ঠিক আছে মুরাদপুর এলাকাতেই চড়তে হবে, তো মুরাদপুর এলাকায় তুমি চড়লা, মানে মুরাদপুর এলাকায় গাড়িটা থাকলো, কিন্তু গাড়িতে তুমি নাই, গাড়ি নিয়েছো তুমি, তুমি নিয়েছো গাড়ি, কিন্তু গাড়িতে চড়ছে তোমার ছোট ভাই। তাহলে তুমি এটা কি করেছো? হ্যান্ড ওভার করেছো। এই হ্যান্ড ওভারের বিষয়টা যদি বেলরের সাথে তোমার এগ্রিমেন্টে না থাকে যে ইউ ক্যান হ্যান্ড ওভার দ্য গুডস, ঠিক আছে, এই বিষয়টা যদি এগ্রিমেন্টের সময় ক্লিয়ার না থাকে তাহলে ইউ ক্যানট হ্যান্ড ওভার। যদি তুমি এটা করো তাহলে কি হবে? আনঅথরাইজড ইউজ হবে। ঘোড়ার এক্সাম্পলের মধ্যে তোমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে, 3টা এক্সাম্পল আছে। একটা এক্সাম্পলের মধ্যে বলছে যে একজন এক্স ওয়াই কাছ থেকে একটা ঘোড়া নিল এক্সিবিশন গ্রাউন্ডে চড়বে বলে। ঠিক আছে, তো এক্সিবিশন গ্রাউন্ডে সে চড়ছে, এমন অবস্থায় সেখানে অনেক ক্রাউড দেখে ঘোড়াটা ভয় পেয়ে গেল। The horse panicked, okay, seeing the crowd, and এটা কি করলো যে it ran into a ditch and is injured and was injured। তাহলে কি হচ্ছে? এটা দৌড় দিল, মানুষ দেখে ভয় পেয়ে গেল, it frightened, হ্যাঁ, it frightened and ran into a ditch। এটা ভয় পেয়ে গেল এবং দৌড় দিয়ে গিয়ে একটা খাদে পড়লো and was injured, এবং আহত হলো। তাহলে এখন বলছে যে বেইলর যে, সরি বেইলি যে চড়ছে ঘোড়াটাতে, তাহলে সে কি এই ইনজুরির জন্য রেসপন্সিবল হবে? দিস ইজ এ কোশ্চেন। হ্যাঁ, উইল দ্য বেইলি বি রেসপন্সিবল ফর দিস ইনজুরি? বলছে যে নো। হ্যাঁ, দ্য ডিসিশন ইজ নো, দ্য বেইলি উইল নট বি ইনজিউর্ড, সরি কি বলে, রেসপন্সিবল ফর দ্য ইনজুরি। ওয়াই? হ্যাঁ, কারণ সে অথরাইজ ইউজ করছিল, সে এক্সিবিশন গ্রাউন্ডে চড়বে বলেছে, এক্সিবিশন গ্রাউন্ডেই চড়ছিল। এক্সিবিশন গ্রাউন্ডে বেশি মানুষ দেখে ঘোড়া ভয় পেয়ে দৌড় দিয়ে গিয়ে খাদে পড়লো এবং ইনজিউর্ড হলো, সেটার জন্য বেইলি রেসপন্সিবল কেন হবে? তাহলে এটা এই পর্যন্ত ঠিক আছে। এরপরে বলছে আরেকটা এক্সাম্পলে যে এক্স ওয়াই কাছ থেকে একটা ঘোড়া নিল এক্সিবিশন গ্রাউন্ডে চড়বে বলে, সে কি করলো? এটা এক্সিবিশন গ্রাউন্ডে না চড়ে একটা গ্রামের রাস্তায় চলে গেল। ঠিক আছে, একটা গ্রামের রাস্তায় চলে গেল। এই গ্রামের রাস্তায় গিয়ে ঘোড়াটা অনেকগুলো মানুষ দেখলো এবং সেখানে ভয় পেয়ে গেল এবং দৌড় মারলো, দৌড় মেরে ইট ran into a ditch and was injured। হ্যাঁ, খাদে পড়লো, খাদে পড়ে ইনজিউর্ড হলো। তাহলে উইল দ্য বেইলি বি রেসপন্সিবল ফর দ্য ইনজুরি? জি স্যার। হ্যাঁ, এটা হবে। কেন হবে? কারণ সে আনঅথরাইজড। unauthorized use করেছে। হ্যাঁ, he was supposed to ride the horse in the exhibition ground but he followed a different track। ঠিক আছে, এই that was that should be treated as unauthorized use of the goods। তাহলে নাম্বার 2 ম্যাটার গেল এটা। আরেকটা ঘটনা ঘটছে যে এক্স ওয়াই এর কাছ থেকে একটা ঘোড়া নিল চড়ার জন্য ইন দ্য এক্সিবিশন গ্রাউন্ড। ঠিক আছে, সে কি করলো? এক্সিবিশন গ্রাউন্ডেই থাকলো, কিন্তু ঘোড়াটা তার ছোট ভাইয়ের হাতে চলে গেল। ঠিক আছে, হিজ younger brother অথবা one of his relations অথবা কিনস, one of his kins was
রিলেটিভের আরেকটা ভালো ইংরেজি আছে জানো তো? কিন, KIN, কিন। হ্যাঁ, কিন হচ্ছে রিলেশন বা রিলেটিভ। তাহলে কি হলো যে আমার এক আত্মীয়র কাছে আমি ঘোড়াটা দিয়েছি, আমি চড়ছি না ঘোড়াটাতে। তো তাহলে কি হচ্ছে, এই এক্সিবিশন গ্রাউন্ডেই কিন্তু আছি, কিন্তু ঘোড়াটা আমার হাতে নাই, আরেকজনের হাতে চলে গেল, এবং সেখানে ঘোড়াটা অনেক মানুষ দেখে ভয় পেল, এবং দৌড় মারলো, খাদে গিয়ে পড়লো এবং ইনজুরি হলো, কিন্তু এক্সিবিশন গ্রাউন্ডেই কিন্তু হলো। তাহলে কি আনঅথরাইজড ইউজ হবে? হবে স্যার, কারণ চেঞ্জ করছে না মানুষ পার্সন মানে। হয়েছে, হ্যাঁ, পার্সন চেঞ্জ হয়েছে, এক্স্যাক্টলি। So this will be treated as unauthorized use of the goods, ঠিক আছে? তাহলে ঘোড়াটা কিন্তু ন্যাচারালি ইনজিওর্ড হয়েছে, ন্যাচারালি ইনজিওর্ড হলেও সে এটার জন্য রেসপন্সিবল হবে। কেন রেসপন্সিবল হবে? কারণ সে আনঅথরাইজড ইউজ করেছে, এই জন্য। এরপরে যেটা আছে আমাদের, আমরা কিছু জিনিস বাদ দিচ্ছি যেগুলো আমাদের খুব বেশি প্রয়োজন নেই। এখানে একটা বিষয় আছে যেটা হচ্ছে ফাইন্ডার অফ গুডস, ফাইন্ডার অফ দ্য লস্ট গুডস অ্যাকচুয়ালি। A person who comes by an article is not obliged to pick it up, but if he does so or take charge of it, becomes a bailey. বলছে কোনো একটা কিছু হারিয়ে হারিয়ে গেছে, এরকম একটা কিছুর পাশ দিয়ে কেউ যদি চলে যায়, তাহলে সে এটার জন্য তার কোনো অব্লিগেশন নাই, তার এরকম কোনো অব্লিগেশন নাই যে এটাকে সে পিক করতেই হবে, ঠিক আছে? সাপোজ তুমি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তুমি একটা লাগেজ খুঁজে পেয়েছো, লাগেজ তুমি দেখছো রাস্তার পাশে একটা লাগেজ পড়ে আছে, খুব অ্যাট্রাকটিভ একটা লাগেজ পড়ে আছে, তুমি এটার পাশ দিয়ে হেঁটে চলে যাও, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ইউ আর নট অবলাইজড টু টেক চার্জ অফ ইট। হ্যাঁ, কিন্তু কিন্তু বলছে যে তুমি হয়তো একজন মানবিক মানুষ, তুমি হয়তো চিন্তা করেছো যে তুমি একজন রেসপন্সিবল মানুষ, ঠিক আছে, যে নিজের ব্যাপারে কনফার্ম যে সে রেসপন্সিবল মানুষ, তার হাতে অন্যের জানমাল ধন সম্পত্তি নষ্ট হওয়ার পসিবিলিটি নাই, এটা সে কনফার্ম, হি ইজ অনেস্ট, সে নিজে জানে, প্রত্যেকটা ব্যক্তি নিজে জানে সে কি অনেস্ট নাকি ডিসঅনেস্ট। বুঝতে পেরেছো? এই জন্য বলে একটা কথা যে নো দাই সেলফ, নিজেকে জানো, নিজেকে জানার চেষ্টা করো। তাহলে এটা কিন্তু আমরা অলমোস্ট সবাই নিজেকে জানি আমি কি অনেস্ট নাকি ডিসঅনেস্ট। অনেক সময় আমরা কিছু আনডিউ আর্গুমেন্টস করি, আর্গুমেন্টস করে আমরা বলি যে ইয়েস আই এম ডিসঅনেস্ট, মানুষও বলে যে আমি অনেস্ট, ঠিক আছে? সেটা অন্য বিষয়। কিন্তু এটা যখন সে বলে, তখন স্বাভাবিকভাবে কিন্তু তার কাছে কোনো না কোনো সময় একটা পর্যায়ে এসে কিন্তু খারাপ লাগে যে আসলে আমি ভুল কথা বলেছি, মিথ্যে কথা বলেছি। হাউএভার, আমি ওটা ওইদিকে যাচ্ছি না, ওগুলো সাইকোলজিক্যাল ব্যাপার বা ফিলোসফিক্যাল ব্যাপার। তবে প্রত্যেকটা মানুষ জানে সে কি অনেস্ট নাকি ডিসঅনেস্ট, সে কি ভালো নাকি সে মন্দ, এটা সে জানে। আহ, কারণ তার মধ্যে যে কনসায়েন্স আছে, কনসায়েন্স, এই কনসায়েন্সই তাকে বলে দেয় যে ইউ আর ওকে অর ইউ আর নট ওকে। তাহলে কেউ যদি মনে করে যে ইয়েস আই এম ওকে, তাহলে আহ, তার যে কোনো দায়িত্ব সে চাইলে চেয়ে নিতে পারে, যে কোনো দায়িত্ব সে চেয়ে নিতে পারে যে আমাকে দাও এই দায়িত্বটা। কেন? কারণ বিকজ আমি হচ্ছে মোস্টলি এই এটা এটা কি বলে যে এটাকে, আমি বিশ্বস্ত, ঠিক আছে, অ্যান্ড ট্রাস্টওয়ার্দি অথবা এই ধরনের, যে ইউ ক্যান বিলিভ মি, ঠিক আছে, ইউ ক্যান ট্রাস্ট মি বিকজ আই এম অনেস্ট, ঠিক আছে? তো তাহলে যেটা আমরা বলছি এখানে, যে এটা হচ্ছে কেউ যদি এরকম মনে করে তাহলে সে এই যে লাগেজ পড়ে আছে এটার দায়িত্ব গ্রহণ করতে পারে, এটা দায়িত্ব নিতে পারে। যদি দায়িত্ব নেয় তাহলে তার ভূমিকা কি হবে? তাহলে তার ভূমিকা হবে সে একজন বেইলি হয়ে গেল। বেলি। হ্যাঁ, এই আর যার লাগেজ এটা, সে বেইলর হয়ে গেল, ঠিক আছে, বেইলর। তো এই যে এখানে একটা কন্ট্রাক্ট তৈরি হচ্ছে, এই কন্ট্রাক্টটাকে আমরা বলছি কনস্ট্রাকটিভ অথবা কোয়াজি কন্ট্রাক্ট, যেটা আমরা ফার্স্ট চ্যাপ্টার সেকেন্ড চ্যাপ্টারে মনে হয় পড়েছিলাম যে নেচার এন্ড কাইন্ডস অফ কন্ট্রাক্টে একটা আমাদের কাইন্ডস ছিল যে কনস্ট্রাকটিভ অথবা কোয়াজি কন্ট্রাক্ট। এই এটাই হচ্ছে এই যে বেলমেন্ট তৈরি হয়ে যাচ্ছে এখানে ফাইন্ডার অফ দ্য লস্ট গুডস এর সাথে ওনার অফ দ্য গুডস এর যে
স্যার আপনার কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ, সরি, আমার এখানে ওই যে এটা একটু ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। হাউএভার, এখন শোনা যাচ্ছে? জি স্যার। ওকে, তাহলে আমরা যেটা বলছি এখানে যে যখন কেউ ফাইন্ডার অফ দ্য লস্ট গুডস হবে, তার কিছু ইয়ে থাকে এখানে, রাইটস অ্যান্ড ডিউটিস থাকে। তো রাইটস অ্যান্ড ডিউটিস গুলো কি? যিনি ফাইন্ডার অফ দ্য লস্ট গুডস মানে হচ্ছে যিনি বেইলির মতো হয়ে গেলেন, ঠিক আছে, তাহলে তার কিছু অধিকার আছে। যেমন নাম্বার 1 বলছে রাইট অফ লিয়েন। লিয়েন মানে কি? এই কিছুক্ষণ আগে এখানে কয়েকটা স্লাইড আগে লিয়েন শব্দটা ছিল, হ্যাঁ, আমরা ওটা স্কিপ করে এসেছি। এখানে আমরা ডিসকাস করব বলে ওটা স্কিপ করে এসেছি। তো লিয়েন হলো কিপিং সামথিং ইন পজেশন, হ্যাঁ, কোনো কিছু আমার পজেশনে রাখা। এখানে বলছে দ্য ফাইন্ডার অফ গুডস হ্যাজ এ রাইট অফ লিয়েন ওভার দ্য গুডস ফর হিজ এক্সপেন্সেস। আমি যদি এই গুডসটার জন্য, ধর তুমি যে লাগেজটা খুঁজে পেয়েছো, এই লাগেজটা হ্যান্ডেল করা, এটাকে রিক্সায় করে একটা জায়গাতে নিয়ে যাওয়া বা তোমার বাসায় নিয়ে রাখা, এই সমস্ত কাজ করতে গিয়ে অথবা সিএনজিতে করে নিয়ে গিয়েছো, তাহলে এখানে তোমার 2-4-500 টাকা খরচ হয়েছে। তো তাহলে এরকম যদি হয় যে তোমার কোনো এক্সপেন্সেস হয়েছে গুডসের পেছনে, তাহলে নিয়ম হলো যে তুমি এই তোমার যে খরচটা, এই খরচটা বুঝে না পাওয়া পর্যন্ত ফাইন্ডার অফ দ্য লস্ট গুডস এর কাছ, কি বলে, ওনার অফ দ্য গুডস এর কাছ থেকে, ওনার অফ দ্য লস্ট গুডস, তার কাছ থেকে তুমি খরচটা বুঝে না পাওয়া পর্যন্ত এই লাগেজটা তুমি তোমার কাছে রেখে দিতে পারবে। এটা সে ফোর্স করতে পারবে না যে আমাকে দাও। তুমি বলবে যে আমার খরচটা দাও আগে, তারপর আমি তোমাকে দিচ্ছি। তো এই অধিকার তোমার আছে, এটা ল তোমাকে দিয়েছে অধিকার। তুমি তোমার কাছে এটা রাখতে পারবে। এটাকে বলছে রাইট অফ লিয়েন। আরেকটাকে বলছে রাইট অফ সু অফ রিওয়ার্ড। হ্যাঁ, এবার এবার তুমি তোমার কাছে রেখে দিয়েছো, এটা সে তোমাকে ফোর্স করছে যে আমাকে এটা দিয়ে দাও, ঠিক আছে, কিন্তু সে তোমার খরচ দিচ্ছে না। তাহলে তুমি এটার জন্য ইভেন লিগালিও মুভ করতে পারো। এটা একটা। আরেকটা হচ্ছে সু ফর রিওয়ার্ড, যদি ওই লাগেজটা খুঁজে পাওয়ার জন্য কোনো রিওয়ার্ড অ্যানাউন্সমেন্ট থাকে, ঠিক আছে। ওনার অফ দ্য গুডস হয়তো বলেছিল যে আমি 20,000 টাকা দেবো যদি আমাকে কেউ এই লাগেজটা খুঁজে দিতে পারে। তাহলে তুমি খুঁজে দিয়েছো, এরকম যদি হয় তাহলে ইউ ক্যান ক্লেম দ্যাট রিওয়ার্ড। যদি সে রিওয়ার্ডটা দিতে অস্বীকার করে তাহলে ইউ ক্যান গো ফর মানে লিগাল অ্যাকশন। এনি স্পেসিফিক রিওয়ার্ড অফার্ড বাই দ্য ওনার ফর রিটার্ন অফ গুডস, এটার যদি না দেয় তোমাকে, তাহলে এটার জন্য তুমি সু করতে পারো, তার বিরুদ্ধে মামলা করতে পারো। এরপর হচ্ছে রাইট অফ, স্যার স্বেচ্ছায় করলে তখন কি হ্যাঁ, রিওয়ার্ড দেওয়া যাবে? কোনটা? মানে ওটা তো স্যার, এটা যদি আমি স্বেচ্ছায় করি, মানে জিনিসটা যদি স্বেচ্ছায় দিয়ে আসি, তখন তো আর রিওয়ার্ড দেওয়াটা ঠিক হবে না। দিয়ে আসো। এবং ওইটা আমরা এর আগেও একটা জায়গাতে পড়েছি যে তোমার কাছে যদি রিওয়ার্ড অ্যানাউন্সমেন্টের বিষয়টা কমিউনিকেটেডও না হয়, তাহলে তুমি অফারের বিষয়টা জানতে না, ঠিক আছে। সে না জানার কারণে তুমি রিওয়ার্ড পাবে না, এখন তুমি রিওয়ার্ডের জন্য মামলা করতে পারবে না। তো আর যদি তুমি ভলান্টারিলি এটা করো, ঠিক আছে, ভলান্টারি বেলমেন্ট, তাহলে তো তুমি এটা কিছু করার নেই। মানে তুমি নিজেই তো মুভ করবে না, তুমি নিজেই তো জি এটা স্যার। voluntarily করেছো, ঠিক আছে। এই আরেকটা হচ্ছে রাইট টু রাইট টু সেল, যেটা তোমার বিক্রি করার অধিকার আছে, ঠিক আছে। যদি এই ধরনের কোনো গুডস হয়, আহ, এখানে আবার কন্ডিশন আছে যে যদি তুমি ধরো একটা ছাগল খুঁজে পেয়েছো একজনের, ঠিক আছে, একজন একটা ছাগল খুঁজে পেয়েছো, এটা তুমি তোমার বাসায় নিয়ে রেখেছো, এটাকে প্রতিদিন খাবার দাবার দিচ্ছ, লালন পালন করাচ্ছ, একজন মানুষ রেখেছো এটা টেক কেয়ার করার জন্য। তাহলে এই ছাগলের দাম ধরো আহ 7,500 টাকা সাপোজ, ঠিক আছে। তাহলে 7,500 টাকাকে 3 ভাগ করলে কত হয়? 2,500 টাকা করে হয় না? 2,500 টাকা করে হয়। 3 ভাগের 2 ভাগ হয় 5,000 টাকা। হ্যাঁ, যদি এটা লফুল যে চার্জেস আছে, এটাকে টেক কেয়ার করতে করতে এর মধ্যে অরিজিনাল মালিক তুমি খুঁজে পাচ্ছ না, ঠিক আছে, তাহলে টোটাল ভ্যালিউ অফ দ্য গুডস এর 2/3 যদি তোমার 2/3 এর বেশি যদি খরচ হয়ে যায়, 5,000 টাকার বেশি যদি খরচ হয়ে যায়, তাহলে তুমি এই ছাগলটা বিক্রি করে দিতে পারবে। বুঝতে পেরেছো? হ্যাঁ, এটা একটা। আরেকটা হচ্ছে when the goods are perishable in nature। হ্যাঁ, তুমি এক কার্টুন টমেটো খুঁজে পেয়েছো, টমেটো কি তুমি বেশি দিন রেখে দিতে পারবা? এটা পচে যাবে, পেরিশেবল গুডস। তাহলে তুমি এটাকে কি করে দিতে পারো? বিক্রি করে দিতে পারো, বিক্রি করে তোমার কাছে পেমেন্টে রাখতে পারো।
এরপরে যখন মালিককে পাবে, মালিককে তোমার খরচ বাদে বাকি টাকাটা বুঝিয়ে দিতে পারবা। এরপর হচ্ছে রিফিউজ টু পে দ্য চার্জেস। যদি সে চার্জ পে করতে রিফিউজ করে, তাহলেও তুমি গুডসটা সেল করে দিতে পারবে। ওই যে তোমার রাইট অফ লিয়েন আছে, এই জন্য তোমার পজিশনে রেখে দিচ্ছ, তুমি সেল করে দিতে পারো। ডিউটিজ অফ ফাইন্ডার অফ দ্য গুডস। এবার তোমার কিছু ডিউটিও আছে, বেইলি হিসেবে কিছু ডিউটি। বেইলি হিসেবে যে ডিউটি গুলো, এগুলো একই, সেম সেম ডিউটি। ডিউটি টু ডিউ কেয়ার, ওখানে বলেছে রিজনেবল কেয়ার, এখানে বলেছে ডিউ কেয়ার, একই জিনিস, সেম। এরপর হচ্ছে এখানে শুধু এক্সট্রা হচ্ছে তোমাকে ট্রু ওনার খুঁজে বের করার চেষ্টা করতে হবে। হ্যাঁ, ইউ হ্যাভ টু ফাইন্ড, ট্রাই টু ফাইন্ড দ্য ট্রু ওনার। আর মাস্ট নট ইউজ দ্য গুডস অফ হিজ পার্সোনাল পারপাস, এটা বেইলি করতে পারে না কখনোই। এটা ওখানেও আছে, এখানেও আছে, বেইলি ক্যানট ইউজ দ্য গুডস ফর পার্সোনাল পারপাস। এখানে বেইলমেন্টের ক্ষেত্রে ইউজ করতে পারবে কিছুটা, এখানে লিমিটেড ইউজ পারবে। সেটা কি, সেটা হচ্ছে টেস্ট ইউজ। যেমন গাড়ি আমার কাছে দিল ঠিক করার জন্য, আমি গাড়ি ঠিক করে এটাকে টেস্ট ড্রাইভ দিয়ে দেখতে পারবো যে এটা ঠিক হয়েছে কিনা, এতটুকু, এর বাইরে পারবো না, লিমিটেড ইউজ। আর এটা হচ্ছে হি শুড নট মিক্স দ্য গুডস উইথ হিজ ওন গুডস। সে ওই বেইলি ওখানে ওইটা আছে যে সে কি করতে পারবে না, হি শুড নট মিক্স দ্য গুডস উইথ হিজ ওন গুডস, তার নিজস্ব গুডস এর সাথে সেটাকে মিক্স করতে পারবে না। and it must return you must return the goods to the real owner if he is found. বেলমেন্টের টার্মিনেশন কিভাবে হয়, বেলমেন্ট কিভাবে টার্মিনেট হয়ে যাবে? টার্মিনেট হয়ে যাওয়া মানে কি, শেষ হয়ে যাওয়া, ডিসচার্জ হয়ে যাওয়া। এই তাহলে এটা হতে পারে অন দ্য এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড, যে সময়ের জন্য করা হয়েছে কন্ট্রাক্টটা, সেই সময়। সাপোজ 1 বছর সময়ের জন্য একটা কন্ট্রাক্ট করা হয়েছে, আমি আমার ঘোড়াটা তোমার ফার্ম হাউসে রেখেছি, এটাকে তুমি টেক কেয়ার করবা। কয় বছর? 1 বছর। 1 বছর পরে আমি তোমার কাছ থেকে নিয়ে যাব। তাহলে অন দ্য এক্সপায়ারি অফ দ্য পিরিয়ড কি হয়ে যাবে, এটা টার্মিনেশন হয়ে যাবে অটোমেটিক্যালি। এরপরে সে আর এইটার জন্য রেসপন্সিবল হবে না। আমরা সাইকেল যেরকম ভাড়া নেই 1 ঘন্টার জন্য, তাহলে 1 ঘন্টা সময় শেষ হয়ে গেল, টার্মিনেশন অফ বেলমেন্ট হয়ে যাবে অটোমেটিক্যালি। 1 ঘন্টা পরে যদি তুমি এটা রাখো, তাহলে তোমাকে আবার পে করতে হবে, ইউ হ্যাভ টু পে এগেন। এরপরে আছে অন দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য অবজেক্ট। বেলমেন্টের ক্ষেত্রে এটা মূল বিষয় যে অবজেক্টিভ, যেটা অবজেক্টিভ যদি ফুলফিল হয়ে যায়, তাহলে গুডস শ্যাল বি রিটার্ন, তাহলে অন দ্য অ্যাচিভমেন্ট অফ দ্য অবজেক্ট। এরপর হচ্ছে ইনকনসিস্টেন্ট ইউজ অফ গুডস, এই যে আনঅথরাইজড ইউজ অফ গুডস যদি তুমি করো, তাহলে টার্মিনেশন আসবে অটোমেটিক্যালি, বেলমেন্ট কন্ট্রাক্টর বেলমেন্ট টার্মিনেট হয়ে যাবে। এরপর হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার। এই বিষয়টা, যে আর্টিকেলটা তুমি নিয়েছো, যেমন তুমি একটা ঘোড়া নিয়েছো চালানোর জন্য, সেই ঘোড়াটা যদি মারা যায়, ঠিক আছে, ডেথ অথবা ডিস্ট্রাকশন, তুমি তুমি একটা সিডি নিয়েছো কাজ করার জন্য, অথবা পেন ড্রাইভ নিয়েছো কাজ করার জন্য, এটা যদি ন্যাচারালি ভেঙে যায়, ডিস্ট্রাকশন অফ দ্য সাবজেক্ট ম্যাটার যদি হয়, তাহলে কন্ট্রাক্ট ডিসচার্জ হয়ে যাবে। গ্রাচুইটাস বেলমেন্ট, গ্রাচুইটাস বেলমেন্টের ক্ষেত্রে এখানে টার্মিনেশন বাই গ্রাচুইটাস বেলমেন্ট। গ্রাচুইটাস বেলমেন্টের ব্যাপারে তো আমরা জানি যে যে বেলমেন্টটা হচ্ছে নন রিমিউনারেটিভ, ঠিক আছে, যেখানে মধ্যে কোনো রিমিউনারেশন ইনভলভমেন্ট নেই। আচ্ছা, সেই ক্ষেত্রে বলছে যে যদি গ্রাচুইটাস বেলমেন্ট হয়, তাহলে বেইলর চাইলে এটাকে যে কোনো সময় টার্মিনেট করে দিতে পারেন, ঠিক আছে। যে কোনো সময় তার তোমাকে দেওয়া জিনিসটা যে কোনো সময় সে ফেরত নিয়ে নিতে পারে, সে কন্ট্রাক্টটা যে কোনো সময় টার্মিনেট করে দিতে পারে ইন কেস অফ গ্রাচুইটাস বেলমেন্ট। আচ্ছা, আরেকটা যেটা বলছে যে ডেথ অফ দ্য বেইলর অথবা বেইলি, ডেথ অফ দ্য বেইলর অথবা বেইলি, বেইলর অথবা বেইলির কেউ যদি মারা যায়, তাহলে কিভাবে এটা টার্মিনেট হয়ে যাবে? একটা প্রসিডিওর আছে, আমরা পড়েছিলাম, প্রমিসর অথবা প্রমিসি যদি মারা যায়, তাহলে কিভাবে? এখানে পার্সোনাল নেচারের তো না এটা কন্ট্রাক্ট, যেহেতু ডেলিভারি অফ গুডস হচ্ছে এখানে, তাহলে পার্সোনাল নেচারের না। যে কোনো একজন মারা গেলে এটা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হওয়ার আগে যদি হয়, তাহলে এক ধরনের ইমপ্লিকেশন হবে, এগ্রিমেন্ট হওয়ার পরে যদি হয়, তাহলে আরেক ধরনের ইমপ্লিকেশন হবে, ঠিক আছে। এই
তো এমনিতে বেলর এবং বেলে যদি মারা যায় তাহলে তাদের অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভ থাকবে। অফিসিয়াল রিপ্রেজেন্টেটিভরা জানাবে যে দেখেন আমার বস কিন্তু, যিনি আপনার বেলর ছিলেন, উনি কিন্তু মারা গেছেন। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে গ্রাচুইটাস বেলমেন্ট অথবা নন গ্রাচুইটাস বেলমেন্ট যেরকম টার্মস এন্ড কন্ডিশন আছে ওইভাবে এটা টার্মিনেশন হয়ে যাবে, ডিসচার্জ হয়ে যাবে। আরেকটা বিষয় আছে এখানে যেটাকে বলা হয়, আমরা যেহেতু চ্যাপ্টারের শুরুটাতে দুইটা পার্ট ছিল, একটা হচ্ছে বেলমেন্ট আর একটা ছিল প্লেস। বেলমেন্ট এবং প্লেস, তাহলে বেলমেন্টকে আমরা বলেছি যে বেলমেন্ট is the delivery of goods for some purpose upon that they shall, when the purpose is accomplished the goods shall be returned। তাহলে ওখানে আমরা কি বলেছি, ডেলিভারি অফ গুডস ফ্রম ওয়ান পারসন টু অ্যানাদার ফর সাম পারপাস। এই কিন্তু এই জায়গাতে হচ্ছে প্লেজের এখানে একটু ডিফারেন্স আছে। বেলমেন্টে আমরা বলেছি ফর সাম পারপাস, কিন্তু এখানে আছে ফর এ স্পেসিফিক পারপাস। এখানে দ্য পারপাস ইজ ফিক্সড। ঠিক আছে, কেমন? তোমরা হয়তো ওই যে অনেক সময় গ্রামের মধ্যে দেখবে কেউ একটা এই হয়তো দেখে গেল যে কোন একটা স্বর্ণের দোকান থেকে, গোল্ড স্মিথের দোকান থেকে তোমার কিছু টাকা ধার নিয়ে গেল এবং তার স্বর্ণের যে গহনাটা আছে সেটা সে ওই গোল্ড স্মিথের কাছে রেখে গেল, বললো যে এটা রাখেন, এক ভরি, এটার দাম আছে 60,000 টাকা, আপনি আমাকে 30,000 টাকা দেন, 30,000 টাকা দেন, আমি আপনাকে এই টাকাটা উইথ ইন্টারেস্ট। ঠিক আছে, ইউজুয়ালি এইভাবেই হয় ট্রানজাকশন গুলো, কারণ ওখানে কোনো প্রফিটের বিষয় আসবেই না। এবং এই জিনিস এইভাবে করাটা আসলে অনুচিত, মানে ইসলামিক শরিয়া যেটাকে বলবে, শরিয়া এই জিনিসটাকে এভাবে অ্যাকসেপ্ট করবে না। শরিয়ার এখানে লোন নেওয়ার একটাই অপশন আছে, সেটাকে বলা হয় কার্জে হাসানা। কার্জে হাসানা, বেস্ট লোন, বেনিভোলেন্ট লোন। ঠিক আছে, এটা হচ্ছে ইসলামিক পলিসি। অথবা তুমি যদি লোন নিয়ে থাকো তাহলে তোমাকে এমন ভাবে লোন নিতে হবে যেটা যেটা দিয়ে তুমি কি করবে এই পারপাসটা স্পেসিফাই করতে হবে, এবং সেটা প্রোডাক্টিভ পারপাস হতে হবে, যে ওখান থেকে তোমার ওইটা মোবাইলাইজেশন হবে অ্যাজ এন ইনভেস্টমেন্ট, সেখান থেকে প্রফিট আসবে এবং সেই প্রফিট শেয়ার হবে, এবং এরকম বহু স্কিম আছে ইসলামিক ফাইন্যান্সিয়াল সিস্টেমে, মুদারাবা, মুশারাকা বাই মুআজ্জাল বাই সালাম ইস্তিসনা, হ্যাঁ এরকম এইচপিএসএম, হায়ার পারচেজ, শিকাতুল মেল, তারপরে ইজারা, এরকম এরকম বহু মোড আছে। সেই মোড গুলোতে তুমি ইনভেস্টমেন্টের জন্য কারো কাছ থেকে টাকা গ্রহণ করতে পারো। ঠিক আছে, তবে যিনি টাকা দেবেন ওনার, তোমার এই ইনভেস্টমেন্টের উপরে ওনার কমান্ড থাকবে, যে কোনো মোডে, যে কোনো ফরম্যাটে ওনার কমান্ড থাকবে, ওনার শেয়ার থাকবে, উনি ডিসিশন মেকিং এ ইনভলভ থাকতে পারবেন। ঠিক আছে, এই মুদারাবা যেটা, মুদারাবা এখানে হচ্ছে তোমার এক পক্ষ অর্থ দেবে, আরেক পক্ষ তার মেধা শ্রম দিয়ে কি করবে, এটাকে ইনভেস্ট করবে। তার কাছে টাকা নাই, তার কাছে আছে এন্টারপ্রেনিউরিয়াল ক্যাপাসিটি, সে ওটা ইউজ করে কি করবে, এখান থেকে একটা বিজনেস করবে। বিজনেস মূল মূল হচ্ছে বিজনেস করতে হবে তোমাকে। ঠিক আছে, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে করেছেন হারাম আর ব্যবসাকে করেছেন হালাল। আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল এবং সুদকে করেছেন হারাম, তো এটা করা যাবে না। তো এই প্লেজের ক্ষেত্রে ইউজুয়ালি আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে আমরা কোনো একটা কাজ করে দিব, তোমার কোনো একটা কাজ করে দিব, অথবা তোমার কাছ থেকে আমি কিছু টাকা নিয়েছি, সেটার এগেনস্টে তোমার কাছে একটা কিছু রেখে দিয়ে গেলাম। হ্যাঁ, সেই জিনিসটার একটা মনিটারি ভ্যালিউ আছে। হ্যাঁ, যদি আমি তোমার এই কাজটা ঠিক মতো না করে দিতে পারি, অথবা যদি আমি তোমার এই টাকাটা ঠিক মতো ফেরত না দিতে পারি, ঠিক আছে, উইথ প্রফিট অথবা উইথ ইন্টারেস্ট, তাহলে তুমি আমার এই যে প্রপার্টি আছে এটাকে তুমি অ্যাবজর্ব করে নিতে পারবা। ঠিক আছে, তাতে করে তোমার কম্পেনসেশন হয়ে যাবে। তো এই পারপাজে যখন কোনো আর্টিকেল কারো কাছে রাখা হয় সেটাকে বলা হয় প্লেস। ঠিক আছে, তো এখানে পারপাস হচ্ছে খুবই ক্লিয়ার, মানে স্পেসিফিক এবং ডিফাইন্ড, well defined. Bailment of goods as a security for payment of debts or performance of promise is called pledge. হ্যাঁ, এই যে আমি তোমাকে কোনো কিছু করে দিব, এটার এগেইনস্টে তোমার কাছে আমি এটা রাখলাম,
আমার যখন করাটা সম্পন্ন হয়ে যাবে, আমার পারফরমেন্সটা কমপ্লিট হয়ে যাবে, তখন আমি তোমার কাছ থেকে এটা ফেরত নিয়ে যাব। এটা হচ্ছে পারফরমেন্সের গ্যারান্টি। ঠিক আছে, আমি যে কাজ করবো এটার গ্যারান্টি। সিকিউরিটি বলে দিবে, সিকিউরিটি। তাহলে when goods are delivered as a security for payment of debts or performance of promise is called pledge. The bailor is called pledger or pawner, and the bailee is called pawnee. তাহলে দুইটা আলাদা আলাদা টার্ম পেলাম আমরা এখান থেকে। একটা হচ্ছে প্লেজার অর পনার, আর একটা হচ্ছে বেইলি, পনি। ঠিক আছে, প্লেজি অথবা পনি। আচ্ছা, প্লেজ ইজ এ বেলমেন্ট ফর সিকিউরিটি। সিম্পল, প্লেজ ইজ এ বেলমেন্ট ফর সিকিউরিটি। ইটস এ স্পেশাল কাইন্ড অফ বেলমেন্ট। তাহলে ইউজুয়ালি বেলমেন্ট যেটা হয় ফর জেনারেল পারপাস, ওখানে অনেকগুলো পারপাস, ইট মে বি ফর এনি পারপাস। ঠিক আছে, ডেলিভারি অফ গুডস যদি হয়, আমরা দেখেছি টেলার দোকানে কাপড় সেলাই করতে দেওয়া বেলমেন্ট, আমরা দেখেছি কলম নিয়ে লেখা বেলমেন্ট, আমরা দেখেছি হলো ওয়ার্কশপে গাড়ি রিপেয়ার করতে দেওয়া বেলমেন্ট। এই ওখানে অনেক পারপাস, কিন্তু এখানের পারপাস হচ্ছে একেবারে স্পেসিফিক, যে আমি তোমার জন্য এই কাজটা করে দেওয়ার কথা, আমি তোমার কাজটা করে দিব, তুমি আমার এই জিনিসটা রাখো। যদি আমি না করে দিই তাহলে তুমি এটা অবজার্ভ করে ফেলবা, আর যদি আমি করে দিই তখন আমার জিনিস আমি ফেরত নিয়ে যাবো। এই, তাহলে এখানে বলছি কিছু এসেনশিয়ালস আছে, এসেনশিয়ালস অফ প্লেজি, যেমন ডেলিভারি অফ গুডস। দ্য ডেলিভারি অফ গুডস টু প্লেজি ইজ নেসেসারি টু কনস্টিটিউট এ প্লেজ। তাহলে ডেলিভারি অফ গুডস হতে হবে এখানে, এটা এটা নেসেসারি। তো ডেলিভারি অফ গুডস যেটা, ওই গুডসটাকে এখানে বলা হচ্ছে সিকিউরিটি। সিকিউরিটি, ডেলিভারি অফ গুডস শুড বি বাই ওয়ে অফ সিকিউরিটি। হ্যাঁ, the security being for the payment of debt or the performance of a promise. তাহলে কিসের সিকিউরিটি? সিকিউরিটি হলো যে আমি তোমার কাছে কিছু লোন নিয়েছি, এটা দিয়ে দিব, আবার ফেরত দিয়ে দিব। হ্যাঁ, I borrowed some money from you and I will just return it to you. এটার সিকিউরিটি হিসেবে এটা রাখো, আমি যে তোমাকে ফেরত দিব, এটা হচ্ছে এটা সিকিউরিটি। ওকে, এটা জমির দলিল হতে পারে, অথবা এটা যে কোনো ধরনের ফিজিক্যাল গুডস হতে পারে। ঠিক আছে, এই or the performance of a promise, অথবা আমি তোমার সাথে একটা পারফরমেন্স করব বলে প্রমিস করেছি, সেটা আমি ঠিকভাবে করব, এই অ্যাসিওরেন্স তোমাকে দিচ্ছি। তো সেটার আরেকটু বেশি অ্যাসিওরেন্স কি, যে এই যে আমার এই জিনিসটা তুমি রাখো। তাহলে যে ডেলিভারি অফ গুডস, তখন এটা হয়ে যাচ্ছে প্লেজ। এবং গুডস এর ব্যাপারে বলছি, গুডস মাস্ট বি মুভেবল। গুডসটা অবশ্যই হতে হবে মুভেবল, an implied condition to return the goods. স্যার, বলো। স্যার বাড়ি বন্ধক দেয় না, তো ওটা তো মুভেবল না। বাড়ি বন্ধক দিলে ওটা প্লেস হবে না, ওটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে যাবে। রাইট অফ রিটেইনার, দেখো এখানে স্পষ্ট করে বলছি, কিন্তু এই যে দেখো গুডস মাস্ট বি মুভেবল, দেখেছো? এই যে জি স্যার। গুডস মাস্ট বি মুভেবল, তো বাড়ি তো মুভেবল না। তো বাড়ি বন্ধক দিলে ওটা ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টে ওটার ইমপ্লিকেশন আছে, কিন্তু বেলমেন্ট এবং প্লেজের ক্ষেত্রে কোনো ইমপ্লিকেশন নাই। কিন্তু ওইটাও একই পারপাসে হইতে পারে, একই পারপাসে, যে আমি তোমার কাছে কিছু টাকা নিলাম, তোমার কাছে বাড়িটা বন্ধক রাখলাম, আমি তোমার কাছে টাকা দিয়ে আবার বাড়ি ছুটায় নিয়ে যাবো। ঠিক আছে, বা জায়গা ছুটায় নিয়ে যাবো, জায়গা এরকম দেয় অনেকে। রাইটস অফ পনিং, পনির কিছু রাইটস আছে এখানে, ওই পনির রাইটস বেলির রাইটস এর মতোই। এটা আমরা দেখবো না, এখানে আমরা যেটা দেখবো, আমাদের এই জিনিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে বেলমেন্ট এবং প্লেজের মধ্যে পার্থক্য। ঠিক আছে, ডিফারেন্স বিটুইন বেলমেন্ট এন্ড প্লেজ। তাহলে মিনিংগত ভাবে যদি ডিফারেন্স দেখি, তাহলে বেলমেন্ট ইট মে বি ফর এনি পারপাস। ঠিক আছে, বেলমেন্ট এখানে স্পেসিফিক শব্দটা ইউজ করা উচিত না, যদিও এটা আরেকটা ইউনিভার্সিটির স্লাইড আমি ইউজ করছি, ইন্ডিয়ান একটা ইউনিভার্সিটির স্লাইড। তো সেই জন্য এখানে এটা ইট মে বি ফর এনি পারপাস। ওকে, বেলমেন্ট। কিন্তু প্লেস যেটা হবে, প্লেস শুড বি ফর স্পেসিফিক পারপাস। When the goods are temporarily handed over from one person to another person for any purpose, it is known as bailment. আর যদি স্পেসিফিক পারপাস হয় তাহলে এটা হচ্ছে প্লেস। When the goods are delivered to act as security against the debt, owed
by one person to another person, it is known as the pledge. আচ্ছা, defined in section 148 আর ওটা হচ্ছে section 172 of the Indian Contract Act. Indian Contract Act 1872 যেটা 1872 সালের অ্যাক্ট কিন্তু আমরা এখনো পড়ছি, ঠিক আছে, এটা চেঞ্জ হয়নি। পার্টিস, পার্টিস কি বলছে এখানে? the person who delivers the goods is called the bailor while the person to whom the goods is bailey, আর এখানে হচ্ছে পনার আর এটা হচ্ছে পনি। এই কনসিডারেশন may or may not be present, আর এখানে অলওয়েজ প্রেজেন্ট, প্লেজের এখানে কনসিডারেশন অলওয়েজ প্রেজেন্ট। রাইট টু সেল দ্য গুডস, যেটা বিক্রি করে দেওয়ার অধিকার, বিক্রি করে দেওয়ার অধিকার বেলমেন্টের মধ্যে নাই, বেইলি হ্যাজ নো রাইট টু সেল। আর ওখানে প্লেজ যেটা, প্লেজি হ্যাজ দ্য রাইট টু সেল। কারণ কি? কারণ প্লেজির ওখানে কিছু একটা অধিকার তৈরি হয়, অধিকার, এটাকে বলে হলো প্রপার্টি। কিছু একটা আছে জেনারেল প্রপার্টি আর একটা আছে স্পেশাল প্রপার্টি। হ্যাঁ, জেনারেল প্রপার্টি হচ্ছে যে গুডস এর মালিক, তার কাছে সবসময় জেনারেল প্রপার্টি থাকবে। যেমন তুমি তোমার সেলফোন, তোমার মোবাইল যেটা অথবা তোমার ল্যাপটপ যেটা, এটা তুমি মালিক, তাহলে ইউ হ্যাভ দ্য জেনারেল প্রপার্টি, ইউ হ্যাভ দ্য জেনারেল প্রপার্টি। আবার এক্স্যাক্টলি তুমি যদি এটা কারো কাছে রেখে তার কাছ থেকে একটা অ্যামাউন্ট নিয়ে আসো, ধার করো, সাপোজ তোমার ল্যাপটপ যেটার প্রাইস হচ্ছে 50,000 টাকা, তুমি এটা একজনের কাছে রেখে 20,000 টাকা নিয়ে এসছো, তাহলে কি হবে? 20,000 টাকা তুমি নিয়ে এসছো, তাহলে তুমি এটার কত পার্সেন্ট ইয়ে করলে, মানে এই মূল ভ্যালিউ যেটা তার কত পার্সেন্ট তুমি নিয়ে এসছো? 40%, 40%। সেটা তো আরেকবার বুঝি না এটা। তুমি একজনের কাছে একটা ল্যাপটপ রেখে তার কাছ থেকে 20,000 টাকা নিয়ে এসছো, ল্যাপটপের দাম 50,000 টাকা, তাহলে তুমি আহ, তুমি তার কাছে ল্যাপটপের মূল ভ্যালিউ কত পার্সেন্ট এনেছো? 50,000 টাকায় 10,000 টাকা কত পার্সেন্ট? 50,000 টাকায় 10,000 টাকা কত পার্সেন্ট? স্যার 8%। 50,000 টাকার মধ্যে 10,000 টাকা 20%। 20%। তাহলে স্যার 40%। 40%, হ্যাঁ। তো 40% তুমি কি করেছো? তার কাছ থেকে এনেছো, আর বাকি 60% তার কাছে রেখে এসছো, মানে ওই ল্যাপটপের টোটাল ভ্যালিউর 40% তো তুমি নিয়ে এসছো, তুমি তো অলরেডি 20,000 টাকা নিয়ে এসছো, তাহলে যেটা হবে সে তোমাকে 40% দিয়েছে, ওকে, আর 60% তোমার আছে, 60% তোমার আছে, আর 40% তুমি তার কাছে মানে রেখেছো। সরি, আমি মনে হয় কথাটা তোমাকে গুছিয়ে বলতে পারছি না। হাউএভার, একটা একটা আর্টিকেলের টোটাল যে ভ্যালিউ আছে, সেই ভ্যালিউর তুমি যত পার্সেন্ট মানে এনজয় করছো, ঠিক তত পার্সেন্ট ওনারশিপ ডেভেলপ করেছে তার। বুঝতে পেরেছো? হ্যালো, স্যার। আমার কথা বোঝা যাচ্ছে? জি স্যার। হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জি স্যার। একটা গুডস এর টোটাল ভ্যালু হচ্ছে 50,000, তুমি 40% মানে 20,000 টাকা তুমি নিয়ে এসছো, তাহলে এই 20,000 টাকাটা তো তোমার না, এই 20,000 টাকাটা হচ্ছে তার, আরেকজনের কাছ থেকে যেটা তুমি এনেছো, ধার করেছো, তাহলে সে যে তোমাকে 20,000 টাকা ধার দিয়েছে, এই 20,000 টাকা পরিমাণ, দ্যাট ইজ 40% ওনারশিপ ডেভেলপ করেছে তার ওই জিনিসের উপরে। এখন সে ল্যাপটপের 40% এর মালিক হয়ে গেছে। জি স্যার। বুঝো নাই? জি স্যার, এখন বুঝছি। হ্যাঁ হ্যাঁ, তুমি যদি তাকে এই 20,000 টাকা ফেরত দাও, তাহলে আবার তুমি 100% এর মালিক। কিন্তু যখনই তুমি ওই 20,000 টাকা নিয়ে এসছো, তাহলে এটা হচ্ছে টোটাল ভ্যালিউর 40%, তার মানে 40% মালিকানা তুমি তার কাছে ছেড়ে দিয়ে এসছো। তোমার গুডস যেটার মধ্যে তোমার 100% মালিকানা ছিল, এখন মালিকানা আছে 60%।
আর 40% মালিকানা তার। কেন? কারণ সে 40% এর ভ্যালু তোমার কাছে হ্যান্ড ওভার করেছে। তাহলে এটাকে আমরা বলছি এটা হচ্ছে স্পেসিফিক প্রপার্টি। কিছু আছে তোমার জেনারেল প্রপার্টি আর কিছু আছে স্পেসিফিক প্রপার্টি। জেনারেল প্রপার্টি হলো আমি যে গুডস এর মালিক সেটার উপরে আমার 100% প্রপার্টি আছে, কিন্তু আমি যে একজনের কাছে এটা প্লেস করলাম, তার কাছ থেকে আমি একটা অ্যামাউন্ট নিয়ে আসলাম, ওই অ্যামাউন্ট পরিমাণ ওনারশিপ আমি তার কাছে মূলত ছেড়ে দিয়ে এসেছি। বুঝতে পেরেছো? তো এরকম যদি হয় তাহলে তার যে এখানে যতটুকু ইয়ে হলো ওনারশিপ ডেভেলপ করলো, সে চাইলে ততটুকু সেল করে দিতে পারবে। সে ওই ল্যাপটপটা বিক্রি করে দিয়ে তার যে অ্যামাউন্টটা সেই অ্যামাউন্টটা সে অ্যাবজর্ব করে নিতে পারবে। তো এই জন্য এটাকে বলে যে রাইট টু সেল দ্য গুডস। কিভাবে ডেভেলপ করলো এটা? বিকজ হি হ্যাজ দ্য স্পেশাল প্রপার্টি। তবে এটা কন্ডিশন আছে। কন্ডিশন হলো তুমি যদি ফেল করো তাহলে সে এটা অ্যাবজর্ব করতে পারবে। তুমি যদি ফেল না করো তাহলে সে তোমার জিনিসটা ফেরত দিতে হবে তোমার কাছে, যেটা বেইলি একেবারেই করতে পারে না। তুমি যদি বেইলির চার্জ না দাও তাহলে বেইলি তোমার বিরুদ্ধে চার্জের জন্য মামলা করতে পারে, কিন্তু তোমার গুডস অ্যাবজর্ব করতে পারবে না। গাড়ি ঠিক করতে দিছো, গাড়ি ঠিক করার যে চার্জ আছে সেই চার্জটা সে তোমার কাছ থেকে দাবি করতে পারে, কিন্তু সে গাড়ি বিক্রি করে দিয়ে তার চার্জ নিয়ে নিতে পারবে এরকম না। তাহলে বেইলি ডাজ নট হ্যাভ দ্য রাইট টু সেল। আর প্লেজি এটা বিক্রি করার অধিকার তার রয়েছে। বিকজ কারণ কি? কারণ হি হ্যাজ দ্য স্পেশাল প্রপার্টি। স্পেশাল প্রপার্টি মানে কি? মানে হচ্ছে গুডস এর টোটাল ভ্যালু যত পার্সেন্ট সে স্যাক্রিফাইস করেছে অলরেডি। কনসিডারেশন, এই জন্য বলছি যে কনসিডারেশন ইজ অলওয়েজ প্রেজেন্ট হিয়ার। আচ্ছা, ইউজ অফ গুডস। হ্যাঁ, বেইলমেন্টের ক্ষেত্রে বেইলি গুডস ইউজ করতে পারবে, কিন্তু প্লেজি কোনোভাবে গুডস ইউজ করতে পারবে না। সে বিক্রি করার অধিকার আছে কিন্তু সে ইউজ করার অধিকার নাই। এরপরে হচ্ছে পারপজ। তাহলে পারপজ কি? সেফ কিপিং অর রিপেয়ার্স। আর এখানে পারপজ কি? সিকিউরিটি। হ্যাঁ, এটা এইভাবে স্পেসিফাই করে দেওয়া ঠিক না। পারপজ হচ্ছে ইট মে বি ফর এনি পারপজ, নট অনলি মানে বলতে পারে ফর এক্সাম্পল। হ্যাঁ, ইট মে বি ফর এনি পারপজ, ফর এক্সাম্পল সেফ কিপিং অর রিপেয়ার। আর এটা হচ্ছে দ্য পারপজ ইজ স্পেসিফিক। হ্যাঁ, লাইক সিকিউরিটি এগেইনস্ট পেমেন্ট of debt or performance of a promise. That's all for bailment and pledge. Now, if you want, we may start another chapter that is contract of agency. Should we start it today?